শুরুতেই জানিয়ে দিব আজকের গুরুত্বপূর্ণ সংবাদ বাংলা সংবাদ। জানাবো দেশ ছাড়ার গুঞ্জন, যা বললেন আসিফ নজরুল। এবং সর্বশেষ জানাবো যে কারণে ক্ষমা চাইলেন জিএম কাদের, টানলেন যুগের ফিরিস্তি। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন থাকছে বিস্তারিত। প্রিয় দর্শক, নিউজটি ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন এবং এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন। ধন্যবাদ। আইন উপদেষ্টা আসিফ নজরুলকে সামাজিক যোগাযোগ মাধ্যমে আর আগের মতো দেখা যায় না, এমন অভিযোগ তুলে অনেকেই নানা মন্তব্য করেছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে কেউ কেউ দাবি করেছেন তিনি বিদেশে চলে যাচ্ছেন। আজ সোমবার ফেসবুকে একজন লেখেন, এক উপদেষ্টা 3 সন্তান স্ত্রীসহ সহসা যুক্তরাষ্ট্রে পাড়ি জমাচ্ছেন। সেখানে কমেন্টের ঘরে একজন আসিফ নজরুলের নাম লেখেন। এমন অবস্থায় সোশ্যাল মিডিয়াতে কম আসার কারণ জানিয়েছেন আইন উপদেষ্টা নিজেই। সোমবার বিকেলে তার ভেরিফাইড ফেসবুক লাইভে এসে তিনি এই বিষয়ে কথা বলেছেন। ফেসবুক লাইভে আসিফ নজরুল বলেন, আমি বিভিন্নভাবে জানতে পারলাম যে আমি কেন মিডিয়াতে অনুপস্থিত। এটা নিয়ে সোশ্যাল মিডিয়াতে বিশেষ করে বিভিন্ন ধরনের জল্পনা কল্পনা হচ্ছে। এমনকি কেউ কেউ সব আজগুবি কথা বলছেন, আমি নাকি বিদেশে চলে যাচ্ছি। এ ধরনের কোনো পরিকল্পনা বা চিন্তা আমার মাথায় নেই। আমি মনে করি এ ধরনের তথ্য, গুজব, গুঞ্জন বা আজগুবি তথ্য যারা ছড়াচ্ছেন তারা জুলাইয়ের ছাত্র জনতা বিপ্লবের মাধ্যমে যে প্রত্যাশা তৈরি করেছেন সেটাকে বিতর্কিত করতে অসৎ উদ্দেশ্য করছেন। আইন উপদেষ্টা সবাইকে আশ্বস্ত করে বলেন, এসব কথায় আপনারা কেউ বিভ্রান্ত হবেন না। আমি কয়েকদিন আগেও পত্রিকাতে ইন্টারভিউ দিয়েছি। তবে এটা ঠিক আমি মিডিয়াতে কম আসি, আমার অনেক কাজ। আমার মনে হয় আমার কার্যক্রমে যদি কোনো অগ্রগতি হয় সেটা আমি আপনাদের জানাবো। অহেতুক কেন মিডিয়ায় আসবো? এখন তো আমি আর টক শোর মানুষ না, এখন আমাকে অনেক কাজ করতে হবে, কাজটাকে বেশি মনোযোগ দিতে হবে। আমার প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় এবং আইন মন্ত্রণালয় 2 ক্ষেত্রে কিছু অগ্রগতি হচ্ছে। অল্প কিছু দিনের মধ্যে আপনাদের অগ্রগতিগুলো জানাবো। আসিফ নজরুল বলেন, যারা এ ধরনের গুজব গুঞ্জন রটাচ্ছেন তাদের কোনো ধরনের ইনভেস্টিগেশন ছাড়া এ ধরনের গুজব না ছড়ার অনুরোধ করছি। তা না হলে মানুষ তো আপনাদের মিথ্যাবাদী ভাববে, আপনাদের কথা বিশ্বাস করবে না। এগুলো করাও উচিত না। তিনি বলেন, বাংলাদেশকে একটা নতুন বাংলাদেশ গড়ার জন্য, রাষ্ট্র সংস্কার কাজ করার জন্য আপনারা আমাদের পজিটিভলি সাজেস্ট করবেন, ভুল হলে বলবেন। একদম সম্পূর্ণ আজগুবি, অবিশ্বাস্য, অকল্পনীয় কোনো তথ্য দেওয়ার কোনো মানেই হয় না। এটাও এক ধরনের চরিত্র হনন। আমি আশা করি আপনার বক্তব্যের মাধ্যমে সব বিভ্রান্তির অবসান ঘটবে। এর আগে উপদেষ্টা আসিফ নজরুল বাংলা একাডেমি ও জাতীয় গ্রন্থ কেন্দ্রে যথাক্রমে মোহাম্মদ আজম ও আফসানা বেগমের নিয়োগ হলে গত 5 সেপ্টেম্বর ফেসবুকে এক লাইন পোস্ট লিখেছিলেন, বাংলা একাডেমি আর গ্রন্থ কেন্দ্র পছন্দ হয়েছে, শিল্পকলাও হবে আশা করি। এর কয়েকদিন পরই ফেসবুক আরেকটি পোস্ট দেন, দখল ছাড়ে না ভেতরের বিষণ্ণ মানুষ। এর মধ্যে তার স্ত্রী শিলা আহমেদের জন্মদিন ছিল, পারিবারিকভাবেই কেটেছে, গ্রামেও গিয়েছিলেন। সেই ভিডিও শেয়ার করেছেন। তবু একটি গুজব পিছু ছাড়ছিল না তার। জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের বলেছেন, 2014 সালের নির্বাচন জাতীয় পার্টি বর্জন করেছিল। আমাদের নেতা হুসাইন মাহমুদ এরশাদ বলেছেন, সবাই অংশ না নিলে আমরা নির্বাচনে যাব না। চিকিৎসার নামে হুসেইন মোহাম্মদ এরশাদকে আটক করা হয়েছিল। আমি সংবাদ সম্মেলন করে নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছিলাম। নির্বাচনের সময় আমি নিজে মন্ত্রী ছিলাম। আমাদের নেতার নির্দেশে আমরা 300 আসনের মধ্যে 270 জন নির্বাচন বর্জন করেছিলাম। আমি নিজেও নির্বাচন বর্জন করেছি। 2014 সালে সংসদে আমি ছিলাম না। তিনি বলেন, পরবর্তীতে আমাকে টেকনোক্র্যাট কোটায় মন্ত্রীকরণের প্রস্তাব দেওয়া হয়েছিল। আমি রাজি হইনি, কারণ পল্লীবন্ধু এরশাদের নির্দেশে আমি সবাইকে নির্বাচন থেকে সরে দাঁড়াতে বলেছিলাম। আমার কথায় 270 জন নির্বাচন বর্জন করেছিলেন। 2014 সালে বিএনপি নির্বাচন না করলেও উপজেলা পরিষদ সহ স্থানীয় সরকারের বিভিন্ন নির্বাচনে অংশ নিয়েছে। 2014 সালের নির্বাচনের পর বিএনপির অনেক নেতা আমাকে বলেছিলেন, কাদের সাহেব, আপনি তো ঘরকাও না ঘটকাও না। 2018 সালের নির্বাচনে বিএনপি সহ সব রাজনৈতিক দল অংশ নিয়েছিলেন। আমরাও নির্বাচনে অংশ নিয়েছিলাম, কিন্তু আমরা সঠিকভাবে বিরোধী দলের দায়িত্ব পালন করছিলাম। সরকারের সমালোচনা করার কারণে 2018 সালের নির্বাচনের পর আমাকে হঠাৎ উপনেতা পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছিল। তিনি আরও বলেন, আমাদের মতো সরকারের সমালোচনা অনেকেই করেননি। তখন একটি কথার জন্য একটি মানুষ গুম হয়ে যেত, কিন্তু আমরা সবাই সরকারের সমালোচনা করেছি। 2014 সালের পর থেকে আমাদের দলের মাঝে সরকারি বিভাজন সৃষ্টি করে রেখেছিল। 2024 সালের নির্বাচনে আমরা যেতে চাইনি। আমাদের ব্ল্যাকমেইল করে জোর করে নির্বাচনে নেওয়া হয়েছিল। আমরা বলেছিলাম নির্বাচন সঠিক হবে না। নির্বাচনের দিন এবং নির্বাচনের পরে প্রতিদিনই আমরা বলেছি নির্বাচন সঠিক হয়নি।
জিএম কাদের বলেন, 2024 সালে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শুরু থেকে জাতীয় পার্টি সমর্থন দিয়েছেন। 1 জুলাই আন্দোলন শুরু হয়েছে। আমি 3রা জুলাই সংসদে বক্তৃতায় বলেছি, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যৌক্তিক। আমার নির্দেশে জাতীয় ছাত্র সমাজ সক্রিয়ভাবে রাজপথে ছিল। রংপুরে আমাদের একটি ছেলে শহীদ হয়েছেন। রংপুরে আমাদের অনেক নেতাকর্মীর বিরুদ্ধে মামলা হয়েছে, অনেক গ্রেপ্তার হয়ে জেল কেটেছেন। ছাত্রদের সহায়তা করতে আমাদের নেতাকর্মীদের নির্দেশ দিয়েছিলাম। জাতীয় পার্টি কেন্দ্রীয়ভাবে যৌথ সভা করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষে সিদ্ধান্ত নিয়েছিল। তিনি আরও বলেন, ছাত্র আন্দোলনের প্রতিটি হত্যাকাণ্ডের প্রতিবাদ করেছি। আটক 6 সমন্বয়কের মুক্তি দাবি করেছি। আমরা সবসময় বলেছি, ছাত্রদের বিরুদ্ধে দমনপীড়ন অন্যায় এবং সংবিধান বিরোধী। আমি সবসময় বলেছি, বাংলাদেশে বৈষম্য হচ্ছে। এই দেশের মানুষের বৈষম্যের বিরুদ্ধে ব্রিটিশ পাকিস্তানের বিরুদ্ধে সংগ্রাম করেছিল। সর্বশেষ বৈষম্যের সংগ্রাম করেছে আওয়ামী লীগের বিরুদ্ধে। আমাদের মুক্তিযুদ্ধে আমরা স্বাধীন একটি দেশ পেয়েছি, মুক্তি পাইনি। বৈষম্য বিরোধী আন্দোলনে দেশের জনগণ যে কোনো ত্যাগ স্বীকার করবে, আমরা তা আগে থেকে বলছি। বৈষম্য বিরোধী আন্দোলন আমাদের মুক্তি দিয়েছে। জিএম কাদের বলেন, বৈষম্যহীন ও ন্যায় বিচার ভিত্তিক একটি দেশ হবে, এটা এ দেশের মানুষের চাওয়া ছিল। বৈষম্যহীন দেশের জন্য আমাদের দেশের ছাত্র জনতাকে জীবন দিতে হয়েছে। আমরা শুরু থেকেই ছাত্রদের আন্দোলনের পক্ষে ছিলাম, অথচ আমাদের নামে কুৎসা রটনা করা হচ্ছে, আমাদের নামে মিথ্যা মামলা দেওয়া হচ্ছে। আমরা 2024 সালে যদি নির্বাচনে না যেতাম, তাহলে কি আমাদের একটি অংশকে নির্বাচনে নেওয়া হতো না? আমরা নির্বাচনে না গেলেও নির্বাচন কি বন্ধ হতো? নির্বাচনের জন্য সরকারের পতন হয়েছে। সরকারের পতন হয়েছে দুর্নীতি, দুঃশাসন আর মানুষের মধ্যে বৈষম্য সৃষ্টির জন্য। আওয়ামী লীগ দেশের মানুষকে কৃতদাসে পরিণত করেছিল। জাতীয় পার্টি সবসময় জনগণের পক্ষে কাজ করেছে। অন্যায়ভাবে নির্যাতন হয়েছে জাতীয় পার্টির উপর। 1990 সালের পর থেকে সব রাজনৈতিক শক্তি আমাদের ধ্বংস করতে চেয়েছে। শত নির্যাতনের পরও আমরা সবসময় জনগণের পক্ষে থাকতে চেষ্টা করেছি। আপনাদের অপবাদ দেওয়ার অপচেষ্টাও করা হচ্ছে। আমরা সবসময় জনগণের পক্ষে ছিলাম। আপনারা খেয়াল করবেন আমাদের উপর কতটা জুলুম নির্যাতন হয়েছে। আমাদের ভুলগুলো ছিল অনিচ্ছাকৃত। তারপরও অনিচ্ছাকৃত ভুল হলে আমরা ক্ষমা চাচ্ছি। আমরা জনগণের পাশে ছিলাম, পাশে থাকব। সোমবার বিকেলে জাতীয় পার্টির চেয়ারম্যানের বনানীর কার্যালয় মিলনায়তনে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিলের সভাপতির বক্তৃতায় গোলাম মোহাম্মদ কাদের আরও বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীর জন্য নিয়ামত স্বরূপ এসেছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উন্নত চরিত্র অনুসরণেই মানুষের মুক্তি নিহিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ অনুসরণে সবার প্রতি আহ্বান জানান তিনি। ঈদে মিলাদুন্নবীর দোয়া ও আলোচনা সভায় উপস্থিত ছিলেন জাতীয় পার্টির মহাসচিব মোহাম্মদ মুজিবুল হক চুন্নু, প্রেসিডিয়াম সদস্য মীর আব্দুস সবুর আসুদ, এটিএম তাজুর রহমান, ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারি, অ্যাডভোকেট মোহাম্মদ রেজাউল ইসলাম ভূঁইয়া, মনিরুল ইসলাম মিলন, মাসরুর মাওলা, মোহাম্মদ জসিমউদ্দিন ভূঁইয়া, উপদেষ্টা ডক্টর আজহার শামীম, ডক্টর গোলাম মোস্তফা, অ্যাডভোকেট মমতাজ উদ্দিন, মোহাম্মদ খলিলুর রহমান খলিল, ডাক্তার মোস্তাফিজুর রহমান আকাশ, রফিকুল আলম সেলিম, সৈয়দ মঞ্জুরুল হোসেন মঞ্জু, ভাইস চেয়ারম্যান গোলাম আহমদ রাজু, সুলতান আহমেদ সেলিম, আহাদ হোসেন শাহিন, যুগ্ম মহাসচিব শামসুল হক, অ্যাডভোকেট হামিদ ভাসানী ও শামীম আহমেদ রিজভী।